কানাডা ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা। পারমাণবিক শক্তি ব্যবহারে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাংলাদেশের পাশে থাকবে আন্তর্জাতিক পরমাণু সংস্থা, চ্যানেল 24-কে জানালেন মহাপরিচালক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গ ইউনিটের এক সেটে একটি প্রশ্ন কম ছাপা নিয়ে বিভ্রাট, নম্বর দিয়ে দেওয়ার সিদ্ধান্ত। কাল বাংলাদেশ আফগানিস্তান অঘোষিত ফাইনাল, ইতিবাচক খেলে ফল চান মাশরাফি। রাতে ঢাকায় আসছে ইংল্যান্ড। আমার নিউজ 24-এ এতক্ষণ শিরোনাম শুনছিলেন, সাথে আছে নুসরাত জাহান এবং আমি মঞ্জুর আল মতিন। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে, টেনশন নয়। কানাডা ও যুক্তরাষ্ট্রে 17 দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা 6:45-টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তায় জড়ো হন আওয়ামী লীগ আর এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খিলক্ষেত, কুড়িল ফ্লাইওভার, হোটেল রেডিসন সহ 10টি জায়গায় জড়ো হন আওয়ামী লীগের এবং 14 দলীয় জোটের নেতাকর্মীরাও। গত 14 সেপ্টেম্বর ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। কানাডায় 4 দিনের সফর শেষে যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেন তিনি। নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান আর সাহসী ভূমিকা রাখায় প্রধানমন্ত্রীকে এবার এজেন্ট অফ চেঞ্জ অ্যাওয়ার্ড দেয় গ্লোবাল পার্টনারশিপ ফোরাম। এছাড়া প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন পুরস্কার তুলে দেয় জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউএন ওমেন। দর্শক, এবারে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সাদ বিন শফিক, তিনি আছেন বিমানবন্দরে। প্রধানমন্ত্রী কখন পৌঁছেছেন তা আমরা জানালাম এইমাত্র। নেতাকর্মীদের উৎসাহ কেমন দেখছেন আপনি? আমি যে মুহূর্তে আপনার সাথে কথা বলছি এখনই কিন্তু প্রধানমন্ত্রীর গাড়ি বহর জিডিআরটি টার্মিনাল থেকে বের হওয়ার যে মূল সড়ক আছে সড়ক দিয়ে বেরিয়ে যাচ্ছে। এর মধ্যে কিন্তু আমি আগের বুলেটিনগুলোতে জানিয়েছিলাম বেলা 3:30 থেকে কিন্তু খুবই উৎসাহের উদ্দীপনার সাথে ঢাকা শহরের আওয়ামী লীগ এবং সহযোগী ভাতৃপ্রতিম সংগঠন, ঢাকার আশপাশ থেকে যেসব আশপাশের জেলাগুলো থেকেও দলীয় নেতাকর্মীরা কিন্তু সমবেত হয়েছিল। তারা প্রধানমন্ত্রী 17 দিন যুক্তরাষ্ট্রের সফর শেষে, যেখানে উনি জাতিসংঘ সাধারণ পরিষদের বৈশ্বিক সন্ত্রাসবাদ নিয়ে কথা বলেছেন এবং প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন এজেন্ট অফ চেঞ্জ অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হয়েছেন, এইটি মূলত উদযাপন করার জন্য এবং প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে তারা কিন্তু সমবেত হয়েছেন। তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনার সাথে দলীয় পতাকা, জাতীয় পতাকা নেড়ে ব্যানার সিস্টেম দিয়ে কিন্তু তারা প্রধানমন্ত্রীর আগমনটাকে উদযাপন করছেন। আজকে কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবন থেকে শুরু করে এই বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনাল পর্যন্ত আপনার দুপাশে সড়কে কিন্তু প্রচুর নেতাকর্মী ভিড় করে আছে এবং প্রধানমন্ত্রীর গাড়ি বহর যে জায়গায় দিয়ে যাবে তার দুপাশে কিন্তু তারা প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য প্রস্তুত হয়ে আছে। মাঝে আপনি বোধহয় এখানে গ্রামের আওয়াজ শুনতে পাচ্ছেন। আর এখানে অনেকে গ্রাম ঢোল নিয়ে এসছে নিজেদের মতো করে প্রধানমন্ত্রীর আগমনকে উদযাপন করার জন্য। প্রধানমন্ত্রীর গাড়ি বহর এই সড়ক এই মুহূর্তে পার হয়ে গেল এবং নেতাকর্মীরা কিন্তু উচ্ছ্বাস জানাচ্ছেন প্রধানমন্ত্রীর গাড়ি বহর যখন তাদের সামনে দিয়ে গেল। প্রধানমন্ত্রীর আজকের আপনি নিশ্চয়ই এর মধ্যে বলেছেন যে 5:20 প্রধানমন্ত্রীর নামার কথা থাকলেও পরিবর্ত কারণে 1.5 ঘন্টার মতো প্রধানমন্ত্রীর ফ্লাইট বিলম্ব হয়েছে। এরপরে কিন্তু মন্ত্রী পরিষদের সিনিয়র সদস্যরা থেকে শুরু করে তিনটার প্রধান সবাই কিন্তু প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য এয়ারপোর্টের যে ভিভিআইপি টার্মিনাল সেখানে তারা অবস্থান নিয়েছিলেন। প্রধানমন্ত্রীকে তারা দেশে স্বাগত জানিয়েছেন। এরপরে কিন্তু গাড়ি বহর নিয়ে কিছুক্ষণ আগে আমি যেমনটা বলছিলাম প্রধানমন্ত্রী পার হয়ে গিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায়। মঞ্জুর, সাদ, ধন্যবাদ আপনাকে। আপনারা সরাসরি দেখছেন এই মুহূর্তে বোধহয় প্রধানমন্ত্রীর গাড়ি বহরের ছবি আমরা এই মুহূর্তে সরাসরি দেখছি। খিলক্ষেত থেকে প্রধানমন্ত্রী গণভবনের দিকে আসছেন এবং আপনারা নিশ্চয়ই দেখছেন যে রাস্তার দুপাশে নেতাকর্মীরা জড়ো হয়েছেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে, তাকে সংবর্ধনা দিতে। 17 দিনের সফর শেষে কানাডা এবং যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার গাড়ি বহরটি এই মুহূর্তে খিলক্ষেত পার হয়ে গণভবনের দিকে আসছে।
আপনারা জানেন 6:45 তার বিমানটি অবতরণ করে এবং বিকেল থেকে আসলে নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুধারে ব্যানার ফেস্টুন নিয়ে নানাভাবে তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং এই গাড়িবহর গণভবন যাওয়া পর্যন্ত পুরো রাস্তা জুড়েই প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছে আওয়ামী লীগ। এবার দুটো পুরস্কার পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। তার একটি হচ্ছে জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউএন ওমেনের দেয়া প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন পুরস্কার। এছাড়া নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান রাখায়, সাহসী ভূমিকা রাখায় প্রধানমন্ত্রীকে এজেন্ট অফ চেঞ্জ নামে একটি অ্যাওয়ার্ড দেয় গ্লোবাল পার্টনারশিপ ফোরাম। 17 দিনের সফর শেষে 6:45 দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি খিলক্ষেত থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহর সেখান দিয়ে চলে যাওয়ার ছবি আপনারা দেখলেন এই মাত্র। আজ বিকেল থেকেই এই আয়োজন ছিল। এর বেশ আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আজকের দিনে আওয়ামী লীগের তরফ থেকে নেতাকর্মীরা উপস্থিত থাকবেন রাস্তার দুধারে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবার জন্য এবং সে কারণেই বেশ কয়েকটি পয়েন্টে জড়ো হয়েছিলেন নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত এই সংবর্ধনা দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা, সেই সাথে 14 দলীয় জোটের নেতাকর্মীরাও জড়ো হয়েছিলেন। মোট 10টি পয়েন্টে তারা এই সংবর্ধনার আয়োজন করেন বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত। দর্শক, সরাসরি খিলক্ষেত থেকে আপনারা যে বিমানবন্দর সড়ক রয়েছে তার ছবি দেখছিলেন, যেখানে নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবার জন্য। তৈরি হচ্ছে পদ্মা সেতু। এই গৌরবের অংশীদার হতে পেরে আমরা গর্বিত। আনোয়ার সিমেন্ট। শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারে যে কোনো কর্মসূচিতে বাংলাদেশের পাশেই থাকবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। চ্যানেল 24-কে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন সংস্থাটির মহাপরিচালক ইউকি আমানো। তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎ চুল্লি নির্মাণে যেসব নির্দেশনা আছে তা মানলে কোনো সমস্যা হবে না। ফুকুশিমা দুর্ঘটনার পর পারমাণবিক বিদ্যুৎ চুল্লি নিরাপত্তা নিয়ে এখন সবাই আরও সচেতন। ভিয়েনা থেকে আরও জানাচ্ছেন আরিফুল সাজ্জাদ, ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম রতন। আন্তর্জাতিক পরমাণু সংস্থার সাধারণ সম্মেলনের শেষের আগের দিন অস্ট্রিয়ায় বাংলাদেশের দূতাবাস এবং বিজ্ঞানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন দেশের ডেলিগেটদের আমন্ত্রণ জানানো হয়। সেই অনুষ্ঠানে দেখা হয় IAEA এর মহাপরিচালকের সাথে। অনুষ্ঠানে বেশ উচ্ছ্বাস ভরেই বাংলাদেশের হাল হকিকত জানতে চান তিনি। বিরলে সাক্ষাৎকারে তিনি জানান বাংলাদেশে তার সফরের অভিজ্ঞতার কথা। বলেন, পরমাণু কর্মসূচি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কমিটমেন্ট প্রশংসার যোগ্য। অনেক দেশই নিউক্লিয়ার এনার্জি ব্যবহার করছে, আপনারাও এরকম সিদ্ধান্ত নিয়েছেন। IAEA সবসময় এই কাজে সহযোগিতা দিয়ে থাকে। আপনাদের প্রধানমন্ত্রীর এ নিয়ে কমিটমেন্ট বেশ প্রশংসনীয়। আমরা একসাথে কাজ করতে চাই, সবসময় আমাদের সহযোগিতা পাবেন আপনারা। প্রথম পারমাণবিক বিদ্যুৎ চুল্লি নির্মাণে 2011 সালে IAEA এর সহায়তা চায় বাংলাদেশ। ওই সময়ে সংস্থাটির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে বেশ কিছু নির্দেশনা দিয়েছিল। আমানো বলছেন, এসব মেনে চললে কোনো সমস্যা হবে না। IAEA has established a document called Milestone Document. এই বিষয়ে আমাদের 19 দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এটা মানতেই হবে তা নয়, তবে নির্দেশনাগুলো পালন করলে লক্ষ্য অর্জন করা খুবই সম্ভব। আন্তর্জাতিক সংস্থার সহায়তা পারমাণবিক বিদ্যুৎ চুল্লি নির্মাণে সঠিক পদক্ষেপ নিতে কাজ করবে। এই দশকে বিদ্যুৎ উৎপাদনের পারমাণবিক চুল্লির সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে জাপানের ফুকুশিমাতে। এরপর নতুন করে চুল্লি নির্মাণের বিরুদ্ধে সারা বিশ্বে আন্দোলন দেখা দেয়। জাপানেই জন্ম নেয়া আমানো বলছেন, ওই দুর্ঘটনার পর পারমাণবিক চুল্লির সেফটি আরও উন্নত হয়েছে।
not to be the case. ওই দুর্ঘটনার পর অনেকেই পারমাণবিক বিদ্যুৎ নিয়ে সমালোচনা করেছিল। বর্তমানে 450 চুল্লি চালু আছে আর 50-এর অধিক নির্মাণ করা হচ্ছে। ফুকুশিমার দুর্ঘটনা নিরাপদ চুল্লি নির্মাণ করতে অনেক শিক্ষা দিয়েছে। Under construction. আইন নিয়ে পড়াশোনা করা আমানো পরমাণু অস্ত্রের ব্যবহার বন্ধে জাপান সরকার ও IAEA এর হয়ে বেশ ভালো ভূমিকা রেখেছেন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা মনে করে বড় কোনো পারমাণবিক কর্মসূচি বাস্তবায়নে তার সদস্য রাষ্ট্রের কমিটমেন্টের প্রধান বিষয়। তবে এই কর্মসূচির সময় পরিবেশের কোনো ক্ষতি হবে কিনা অথবা জননিরাপত্তায় কোনো ঘাটতি থাকবে কিনা সেসবই মূলত দেখে সংস্থাটি। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ভিয়েনা, অস্ট্রিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2016-17 শিক্ষাবর্ষের বাণিজ্য অনুষদভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষার একটি সেটে 100টি প্রশ্নের বদলে 99টি প্রশ্ন ছিল। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব শিক্ষার্থী ওই সেটের প্রশ্নপত্রের পরীক্ষা দিয়েছেন তারা বাদ পড়া প্রশ্নের জন্য নম্বর পাবেন। সকাল 10টায় ঘণ্টাব্যাপী এই পরীক্ষা শুরু হওয়ার পরই প্রশ্নপত্রে ত্রুটি ধরা পড়ে। পরে বাণিজ্য অনুষদের ডিন জানান, একটি সেটে একটি প্রশ্ন কম থাকায় তারা সিদ্ধান্ত নিয়েছেন ওই সেটে পরীক্ষা দেয়া সব শিক্ষার্থী ওই প্রশ্নের নম্বর পাবেন। এ সংক্রান্ত নির্দেশনা সব কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আর ক্যাম্পাসের বাইরে 55টি কেন্দ্রে নেওয়া হয় ভর্তি পরীক্ষা। 1250টি আসনের বিপরীতে এবার আবেদন জমা পড়ে 42,147টি। এবারও কেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয়। ফিন্যান্সে 6 নম্বর কোশ্চেনের পর 8 নম্বরটা আসছে, 7 নম্বরটা আসে নাই। কিছু কিছু কোশ্চেনে একটা মানে ফাইন্যান্সের একটা কোশ্চেন শর্ট ছিল, তবে আমারটাতে ছিল না। কোনোটা 100টা ছিল, আবার কোনোটা 100টার মধ্যে একটি কম ছিল, 7 নম্বরটা ছিল না। পরীক্ষার কোশ্চেন ভালো হয়েছে এবং আমরা এখন পর্যন্ত মেজর কোনো সমস্যা পাইনি। কোনো সময় প্রিন্টিংয়ে একটা কোশ্চেন বাদ গেছে বলে অনেকে একটা সেটে জানিয়েছেন, তো সেখানে আমরা ছাত্রছাত্রীদেরকে ওটা বেনিফিটটা দিয়ে দিব, ডাউট যেটা আছে সেটা। ইসলামাবাদে সার্কের 19তম সম্মেলনে বাংলাদেশের যোগ না দেওয়ার সিদ্ধান্ত সঠিক বলেই মনে করছেন সাবেক রাষ্ট্রদূত আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বারবার হুঁশিয়ার করা সত্ত্বেও বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে পাকিস্তানের নাক গলানো বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছিল। এই অবস্থায় পাকিস্তানের সাথে এক টেবিলে আলোচনার পরিবেশ নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে তারা মনে করেন সামনের দিনগুলোতে সার্ককে গতিশীল করতে এর সনদে পরিবর্তন আনা জরুরি। সারওয়ার সুমন জানাচ্ছেন বিস্তারিত। কার্যকারিতার প্রশ্ন নিয়ে 3 দশক ধরে পথ চলছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর আঞ্চলিক ফোরাম সার্ক। সনদ অনুযায়ী প্রতি বছর একটি করে সম্মেলন হবার কথা থাকলেও এ পর্যন্ত হয়েছে 18টি শীর্ষ সম্মেলন। কখনো সদস্য দেশগুলোর মধ্যে আস্থার সংকট, কখনো বা অনমনীয় মনোভাবে সম্মেলন স্থগিত হয়েছে বহুবার। কিন্তু একসাথে 4 দেশের সম্মেলনে যোগ দিতে অস্বীকৃতি এই প্রথম। ইন্ডিয়া and Bangladesh had deepened their links through যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে ইসলামাবাদের অযাচিত নাক গলানোকেই সম্মেলনে যোগ না দেওয়ার কারণ হিসেবে দেখিয়েছে বাংলাদেশ। এটিও স্পষ্ট করা হয়েছে অন্য কোনো দেশের প্রভাব নয়, এটি একান্তই বাংলাদেশের সিদ্ধান্ত, যাকে স্বাগত জানিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরাও। তো আমরা তো সার্ক থেকে বের হয়ে আসছি না, কিন্তু আমরা আমাদের প্রোটেস্টটা, আমাদের প্রতিবাদটা জানিয়েছি যে ওই পরিবেশটা এখন নেই যেখানে যেতে হবে, এবং পাকিস্তানকে সেটা বুঝতে হবে যে পাকিস্তান সে পরিবেশ না থাকার জন্য দায়ী। গত অনেক দিন ধরেই পাকিস্তান কিন্তু সবাইকে, সব প্রতিবেশীদের কোনো না কোনো কারণে তারা খেপিয়ে তুলছে, তারা একগোড়ো হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে যারা সিদ্ধান্ত নিয়েছে আমার মনে হয় এটা সঠিক সিদ্ধান্ত। প্রশ্ন উঠেছে, এমনিতেই ধুকে ধুকে চলা সার্কের ভবিষ্যৎ কি আরও অন্ধকারের দিকে গেল? বিশ্লেষকদের মতে একটি সম্মেলন না হলেই কোনো সংস্থা ব্যর্থ হয়ে যায় না। তবে সার্ক সনদে পরিবর্তনের পাশাপাশি দেশগুলোর মধ্যে আস্থা ফেরানো না গেলে সার্ক কখনোই কাঙ্ক্ষিত সুফল দেবে না। এটা যেহেতু মাল্টিল্যাটারাল একটা অ্যারেঞ্জমেন্ট, এখানে বাইল্যাটারাল কোনো ইস্যু, ডিসপিউট এখানে আলোচিত হতে পারবে না। এখন বাস্তবতা হলো দক্ষিণ এশিয়ায় বাইল্যাটারাল ডিসপিউটের কোনো অভাব নেই। তো এই ইস্যুগুলো যদি আমরা সেটেল করতে পারতাম তাহলে আমাদের মধ্যে ট্রাস্টের যে ডেফিসিটটা আছে এটা কমে আসতো। আমার মনে হয় এটা সময়ে এসেছে যে এখানে যেগুলো আউটস্ট্যান্ডিং পলিটিক্যাল ইস্যুসগুলো আছে এগুলো একটা সমাধানের সময় এসেছে। সো নাহলে এই ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা ঘুরপাক খেতে থাকবো।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী নভেম্বরের 9 তারিখে সার্কের 19তম সম্মেলন অনুষ্ঠিত হবার কথা ছিল। সারোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। বাংলাদেশ আফগানিস্তান সিরিজ প্রসঙ্গ। সিরিজ নির্ধারণী তৃতীয় আর শেষ ওয়ানডেতে কাল মুখোমুখি হবে দুদল। অধিনায়ক মাশরাফির দাবি, এবার অন্য এক বাংলাদেশকে দেখবে সবাই, যা চেষ্টা করতে চায় সিরিজ জিতে। দলে ফিরতে পারেন মোশাররফ রুবেল। অন্যদিকে সিরিজ জিতে নিজেদের ঐতিহ্যকে সমৃদ্ধ করায় চোখ আফগানদের। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে দুপুর 2:30টায়। এমন নয় যে সিরিজ নিশ্চিত করার এমন অঘোষিত ফাইনালে আগে কখনোই নামেনি বাংলাদেশ। তবে বহুবারের চেনা এই পটভূমি আলাদা শুধু এ কারণে নয় যে শততম ওয়ানডে জয়ের হাতছানি, বরং অনেক বেশি এ কারণেই লড়াইটা মাশরাফিদের নিজেদের সাথেই। গেল 4 সিরিজের দাপুটে ক্রিকেট কোথায় যেন গিয়ে হারিয়েছে, তাই শেষ ম্যাচটা জিততে হবে নিজেদের প্রমাণ করার জন্যই। অনুশীলনে হঠাৎই জুবায়ের লিখন, আফগান লেগি রাশিদ খানের ঘূর্ণিতে আগের 2 ম্যাচেই নাকাল হতে হয়েছিল যে বাংলাদেশ ব্যাটসম্যানদের। মোশাররফ রুবেলের দলে অন্তর্ভুক্তি প্রায় নিশ্চিত, সম্ভাবনা আছে শফিউলেরও। লম্বা সময় ধরে কোচের মনোযোগের কেন্দ্রে এই 2 বোলার। এত সব আয়োজনের পর ধরেই নেওয়া যায় মরিয়া হয়ে অন্তত সিরিজটা বাঁচাতে চায় বাংলাদেশ। অধিনায়ক বলছেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইতিবাচক ক্রিকেটে ফেরা। ব্যাট ডে বলতে আমরা হচ্ছে আমাদের ব্যাট ডে গিয়েছে, এমন না যে আমরা আফগানিস্তানকে ছোট করছি। তো ওই ব্যাট ডেটা নিয়ে ভেবে আবার মাঠে নামলে হয়তো বা আমরা মেন্টালি বা মোরালি যেটাই বলেন আমাদের আরও ডিস্টার্ব হতে পারে। সো এরকম কোনো কিছু না ভেবে আমরা লাস্ট 1-1.5 বছর যেটা করেছি, যেভাবে পজিটিভ ক্রিকেট খেলেছি, ওইটাই খেলার চেষ্টা করছি। বিপরীতে যাদের হারানোর কিছু নেই সেই আফগানরা নিজেদের ক্রিকেট ইতিহাস নতুন করে লেখার এত কাছে গিয়ে খালি হাতে ফিরতে চায় না। জিম্বাবুয়ের পর টেস্ট খেলুড়ে দ্বিতীয় দেশের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি যুদ্ধবিধ্বস্ত দেশটির। আগের 2 ম্যাচের দুর্বলতা কাটিয়ে শেষ ম্যাচটাও জিততে চাই আমরা। মূল কথা হলো সিরিজ জিততে চাই, আমাদের জন্য সেটা হবে বিশাল এক অর্জন। হঠাৎই বদলে আসা স্পিনিং কন্ডিশন আর ব্যাটসম্যানদের ব্যর্থতায় এখন অস্তিত্বের সংকটে একদিনের ক্রিকেটের আধুনিকতম পরাশক্তিরা। ম্যাচের আগে সমর্থকদের কাছে আর্জি জানিয়ে গেলেন দেশের ক্রিকেটের সবচেয়ে প্রিয় নাম মাশরাফি। এই হঠাৎ ছন্দপতনে পাশ থেকে যেন সরে না যান তারা। এতদিনের যে অ্যাচিভমেন্ট সবকিছু একটা ম্যাচের উপরই আপনার সবকিছু শেষ হয়ে যায়। ইভান ইকরাম, চ্যানেল 24, ঢাকা। আজ রাতে ঢাকায় আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। সংবাদ সম্মেলনে ইংলিশ অধিনায়ক জস বাটলার বলেছেন, নিরাপত্তা নিয়ে তিনি চিন্তিত নন, বরং ক্রিকেটের ভাষা দিয়ে সন্ত্রাসবাদের জবাব দিতে চান। জানার বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের সহ অধিনায়ক হবেন বেন স্টোকস। I think I wouldn't say massively in the forefront of your mind when you're making decisions. বিশ্বের যে কোনো জায়গায় অঘটন ঘটতে পারে, এই নিয়ে চিন্তা করে লাভ নেই। দুঃসময়ে আমরা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছি, আশা করি সেটার মর্যাদা তারা রাখবে। সবকিছু ভুলে শুধু ক্রিকেটে মন দিতে চাই। And that, however, like you say, there are the game is, we want to broaden our horizons. দর্শক, একটু আগে আপনাদের দেখাচ্ছিলাম যে প্রধানমন্ত্রী খিলক্ষেত পার হয়ে গেছেন। এবারে গণভবনের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে হাসান শুভ্র। শুভ্র, গণভবনে কি পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী এরই মধ্যে? আর একই সাথে জানতে চাইবো যে সেখানে নেতা কর্মীদের উপস্থিতি কেমন দেখছেন আপনি? মঞ্জুর, এখন পর্যন্ত গণভবনের এই সড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহর এসে পৌঁছায়নি। আর নেতাকর্মীর উপস্থিতির বিষয়ে যেটি জানতে চেয়েছিলেন, আমার পেছনটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে যারা আছেন তারা সবাই পার্লামেন্ট মেম্বার, এবং এর থেকে ঠিক 100 গজ ওই দিকটায় অর্থাৎ বিজয় সরণির দিকে ওখানে হাজার হাজার নেতাকর্মীর ভিড় আমরা দেখেছি বিকেল থেকেই, যারা এখানে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য, যিনি 17 দিন ধরে কানাডা এবং যুক্তরাষ্ট্রের সফর করেছেন। সফর শেষে আজকে তিনি বাংলাদেশে আসছেন এবং বিকেল 5:20 যদিও তার বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল, কিন্তু তাকে বহনকারী ফ্লাইটটি কিছুটা বিলম্বে অবতরণ করে। সেটি আমরা যতটুকু জানতে পেরেছি 6:45 দিকে সেই ফ্লাইটটি এই বিমানবন্দরে অবতরণ করে। এখন পর্যন্ত তিনি গণভবনের মুখে যেই গন্তব্যে, সেই গন্তব্যেই আছেন এবং রাস্তার 2 পাশে হাজার হাজার নেতাকর্মী আমরা দেখেছি, যে যারা যা নিয়ে ব্যানার, ফেস্টুন, ফুল, অনেক নৌকা প্রতীকও আমরা দেখেছি। কেউ কেউ নৌকা নিয়েও চলে এসেছেন, যারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন। প্রধানমন্ত্রীর এই সফর সুন্দর হয়েছে, সফল হয়েছে উল্লেখ করে নেতাকর্মী
নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন। এখানে রয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ সহ অন্যান্য এমপিরা। আপনি জানেন যে এই জাতিসংঘে এবার প্রধানমন্ত্রীর যে অর্জনগুলো রয়েছে তার মধ্যে দুটি অর্জন ছিল। তার মধ্যে একটি হচ্ছে নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডে উনি ভূষিত হয়েছেন। পাশাপাশি আরেকটি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন এজেন্ট অফ চেঞ্জ, অর্থাৎ যে বর্তমান বিশ্বকে যে পাল্টে দেওয়ার যে ভূমিকা রাখা, সেই ভূমিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের পক্ষে রেখেছেন এবং সেই কারণে তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। এবং শুধু এই খবরটি নয়, এর পাশাপাশি আরও একটি খবর রয়েছে, তার পুত্র সজীব ওয়াজেদ জয়, যিনি প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা, তিনিও একটি পুরস্কারে ভূষিত হয়েছেন, আইসিটি অ্যাওয়ার্ড ফর ডেভেলপমেন্ট। সো এই তিনটি পুরস্কার নিয়ে এই প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পুত্রের আজকে এই 17 দিনের সফর শেষে এই বাংলাদেশে অবতরণ। আমরা শুনতে পাচ্ছি প্রধানমন্ত্রীর গাড়ি বহরের হুইসেল। সম্ভবত আপনি লাইনে থাকুন মঞ্জুর, আমরা আপনাকে দেখানোর চেষ্টা করবো যে প্রধানমন্ত্রীর গাড়ি বহরের যে চিত্র, প্রধানমন্ত্রীর গাড়ি বহর এর মধ্যে গণভবনের যে রাস্তা, একদম কাছাকাছি গণভবনের গেটে এসে পৌঁছে গেছেন। প্লিজ একটু পিছিয়ে প্লিজ। মঞ্জুর, খুব কাছাকাছি প্রধানমন্ত্রীর গাড়ি বহর। এখন 17 দিনের যে সফর প্রধানমন্ত্রীর কানাডা এবং যুক্তরাষ্ট্রে, এর মধ্যে যুক্তরাষ্ট্রের জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী যোগ দিয়েছিলেন এবং টানা 8 বারের মতো তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বাংলায় ভাষণ দিয়েছেন জাতিসংঘ অধিবেশনে। এটিও একটি অন্যতম নজির। তো সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এবারকার যেই সফর, এই সফর অন্যরকম সফল ছিল বলে তাদের দলীয় নেতাকর্মীরা ধারণা করছেন এবং সংশ্লিষ্ট অনেকেই ধারণা করছেন। আজকে প্রধানমন্ত্রীর যে দেশে ফেরা, এই দেশে ফেরাকে সবাই স্বাগত জানাতে, সবাই সাদরে বরণ করে নিতে, যদিও বিমানবন্দর থেকে এই গণভবন পর্যন্ত 8টি পয়েন্টে নেতাকর্মীরা উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু আমরা যেটা দেখেছি যে তিল ধারণের ঠাঁই ছিল না কোনো রাস্তায়। রাস্তার দুই পাশেই লাখো নেতাকর্মী। আমরা তো বিজয় সরণি এ পাশটাই ছিলাম, তো সে কারণে আমি বলেছি শুরুতেই যে হাজার হাজার নেতাকর্মী, কিন্তু আমরা যেটা খবর নিয়েছি আমাদের অন্যান্য সহকর্মীদের কাছ থেকে যে বিমানবন্দর থেকে এই গণভবন পর্যন্ত লাখো নেতাকর্মী এবং জনসাধারণ বিভিন্নভাবে ফুল নিয়ে, তাদের প্লেকার্ড নিয়ে, ব্যানার ফেস্টুন নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য এখানে হাজির হয়েছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে আপনি দেখতে পাবেন প্রধানমন্ত্রীর যে গাড়ি বহর এর মধ্যে চলে এসেছে। প্রধানমন্ত্রীকেও অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন। মঞ্জুর, আপনার মাধ্যমে দর্শকরাও দেখতে পাবেন। আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, গত বছর যখন প্রধানমন্ত্রী জাতিসংঘের 70তম সাধারণ অধিবেশনে যোগ দিয়েছিলেন, তখন আরও একটি পুরস্কারে তিনি ভূষিত হয়েছিলেন, চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ, যেটা হচ্ছে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা। সেই পুরস্কারে ভূষিত হওয়ার পর প্রধানমন্ত্রী যখন দেশে ফিরে আসেন, তখনও একইভাবে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। তবে সেবার কিন্তু এই রাস্তাটি, গণভবনের গেট পর্যন্ত রাস্তাটি জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল, কিন্তু এবার সেরকম রাখা হয়নি, চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রীর গাড়ি বহরটি মঞ্জুর। দর্শক, গণভবনের সামনে থেকে যোগ দিয়েছিলেন হাসান শুভ্র। তিনি জানাচ্ছিলেন যে প্রধানমন্ত্রীর গাড়ি বহর এইমাত্র গণভবনে এসে পৌঁছেছে এবং সেখানে যে রাস্তা ছিল সেখানে মূলত সংসদ সদস্যরা অবস্থান নিয়েছিলেন। একটা বিরতি এবার, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহর দাফন সম্পন্ন হয়েছে। গাজীপুরে আরও 3 দফা জানাজার পর পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন তিনি। সকালে শহরের রাজবাড়ী মাঠে প্রথম জানাজা হয়, এরপর দ্বিতীয় নামাজের জানাজা হয় কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। সবশেষ ঘাঘটিয়ায় নিজ বাড়িতে 4র্থ দফা নামাজের জানাজার পর বাবা মায়ের কবরের পাশে শায়িত হন হান্নান শাহ। এ সময় সাবেক এই সেনা কর্মকর্তাকে গার্ড অব অনার দেয় সেনাবাহিনীর চৌকশদল। 27 সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। পেট্রোল আর অকটেনের দাম বেশি কমানোর ইঙ্গিত দিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে রাজধানীর নটরডেম কলেজে বিজনেস ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এমনিতে সরকার ভর্তুকি দেয় কৃষকদের কাছে, এবং ডিজেল যে দামে আমরা ইম্পোর্ট করি খুব অল্প দামের ব্যবধান রেখে কিন্তু মার্কেট করে বাড়ি। সুতরাং আমাদের টার্গেটটা এখন অকটেন এবং বিশেষ করে পেট্রোলের দিকে,
যেখানে আমরা হয়তো সাশ্রয় করলে পরে এই ক্যারিংয়ে বিশেষ করে যারা পেট্রোল ইউজ করেন বড় বড় যানবাহনে তাদের একটা সাশ্রয়ী হবে এবং এটা সাশ্রয়টা সরাসরি সাধারণ মানুষের কাছে যাবে। রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে তরুণদের সাইকেল মিছিল ছাত্রলীগের বাধায় পণ্ড হয়েছে। রামপালের বিপক্ষে জনগণকে উদ্বুদ্ধ করতে এই মিছিলের আয়োজন করেন তরুণ সাইক্লিস্টরা। বাঁচাও সুন্দরবন স্লোগানে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সাইক্লিস্টরা। এ সময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করে তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটি। এর পরপরই কেন্দ্রীয় শহীদ মিনারের চারপাশ ঘিরে ফেলে ছাত্রলীগের নেতাকর্মীরা। সাইকেল মিছিল করতে সাইক্লিস্টরা সেখান থেকে বের হতে চাইলে ছাত্রলীগের সাথে তাদের ধাক্কাধাক্কি হয়। শারদীয় দুর্গোৎসবে শুভ মহালয়া আজ। মানব কল্যাণ প্রতিষ্ঠায় মহাশক্তির প্রতীক দেবী দুর্গাকে মর্তে আমন্ত্রণ জানানোর দিন। প্রতি বছর শরৎকালে হিমালয়ের কৈলাস ছেড়ে দেবী দুর্গা মর্তে আসেন ভক্তদের কল্যাণ সাধনে। মণ্ডপে মণ্ডপে চলছে দেবীর আগমনী ধ্বনি। তবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ষষ্ঠীতে অধিবাস আর আমন্ত্রণের মাধ্যমে। মহালয়া শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন, শুরু চণ্ডীপাঠের মধ্য দিয়ে, যার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীরা আহ্বান করেন দেবী দুর্গাকে। পুরাণ মতে এদিন থেকেই শুরু হয়ে যায় দুর্গাপূজার ক্ষণগণনা। বছর ঘুরে আবারও আসবে দেবী দুর্গা, তাই তো মুখরিত মন্দির প্রাঙ্গণ। মহালয়া হচ্ছে দেবীকে আমন্ত্রণ জানানোর জন্যই আসলে উদ্দেশ্যটা। সারা বিশ্বে অশুভ শক্তির বিনাশ হোক এবং মঙ্গলময় হোক সারা পৃথিবী। এই প্রহরে দেবী দুর্গা কৈলাস থেকে যাত্রা শুরু করেন মর্তের দিকে। ঢাকের বাদ্যে উলুয়া শঙ্খধ্বনিতে আহ্বান জানানো হচ্ছে অসুর বিনাশী দেবী দুর্গাকে, যার মাধ্যমে সমাজ থেকে বিদায় নিবে সব অশুভ শক্তি। দেবী দুর্গার আগমনী বার্তা এই মহালয়ায় আমরা সকল অপশক্তির ভয়কে জয় করে অপশক্তির বিনাশ করব, আসরিক শক্তির বিনাশ করে শুভ শক্তির জয় নিশ্চিত করব। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের বেলতলায় ছিল মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা। মা যেন কৈলাস থেকে আগমনী বার্তা দিচ্ছেন, আমাদের ঢাক ঢোল শঙ্খ ঘণ্টা বাজে মা আসছেন, আমরা শুনছি। মা আনন্দময়ী, তিনি আমাদের মধ্যে সর্বক্ষণই আছেন, থাকবেন। 7 অক্টোবর ষষ্ঠী পূজা দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবছরের শারদীয় দুর্গোৎসব। সনাতন বিশ্বাস মতে জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ঘোড়ায় চড়ে ধরায় আসবেন, আর দেবী স্বর্গলোকে বিদায় নেবেন তাতে করে। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। নিউজ 24 এর সময় হলো আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। সময় হলো আরো একটা আবারও আমন্ত্রণ। যাচ্ছি অন্যান্য খবরে। রাজধানীর শ্যামলীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির এক সদস্য। সকাল 9:15টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন বড় ভাইকে দেখে বের হয়েছিলেন বিজিবির নায়েক আবু তাহের। রাস্তা পার হওয়ার সময় উত্তর সিটি কর্পোরেশনের একটি ময়লাবাহী গাড়ি তাকে চাপা দেয়। দ্রুতই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোহাম্মদপুর থানা জানিয়েছে গাড়িটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে। নরসিংদীতে গ্রেপ্তার হওয়া 5 জন নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি সদস্য। দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন পুলিশ সুপার আমেনা বেগম। আইনশৃঙ্খলা বাহিনী জানায় গত 8 সেপ্টেম্বর নরসিংদী শহরের বাসাইলের একটি বাড়িতে ডাকাতি করার সময় আলমগীর, অনিল, শাহিন, জুয়েল আর কবির নামে 5 জনকে গ্রেপ্তার করে তারা। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলিসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জেএমবির সাথে সম্পৃক্ততার বিষয়টি বেরিয়ে আসে। গ্রেপ্তার হওয়ারা জানায় সংগঠনের জন্য তহবিল সংগ্রহে ডাকাতি সহ বিভিন্ন অপকর্ম চালায় তারা। আগামী 4 অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে চট্টগ্রামের ট্রেলার বা প্রাইম মুভার মালিক শ্রমিকদের ধর্মঘট। দুপুরে পুলিশ কমিশনের সাথে বৈঠক শেষে ধর্মঘট স্থগিতের কথা জানান আন্দোলনকারীরা।
তবে ধর্মঘট স্থগিত হলেও এই কর্মসূচি অচল করে দিয়েছে দেশের আমদানি রপ্তানি কার্যক্রম। এর রেশ রয়ে যাবে আরও কয়েকদিন। এতে বিপুল আর্থিক ক্ষতির মুখে তৈরি পোশাক শিল্পের মালিকরা। বন্দর ও আইসিডিতে আটকে পড়া কন্টেনারের ৮০% তৈরি পোশাকের। নিউজ 24-এ আরও একটা বিরতি নেব, আর ফিরে আসার পর দেখবেন দেখছেন নিউজ 24। জানাবো দেশের বাইরের খবর। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এবং শান্তিতে নোবেলজয়ী শিমন পেরেসকে সমাহিত করা হয়েছে। শুক্রবার জেরুজালেমের মাউন্ট হার্জিলে তাকে সমাহিত করা হয়। এ উপলক্ষে বিশ্ব নেতারা জড়ো হন দেশটিতে। জেরুজালেমে অনুষ্ঠিত শেষকৃত্যতে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ফিলিস্তিনি নেতা মোহাম্মদ আব্বাস, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, প্রিন্স চার্লস সহ আরও অনেকে। অনুষ্ঠানে ফিলিস্তিনের নেতা আব্বাসের উপস্থিত হওয়া নিয়ে দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তারা যে শান্তির পক্ষে শিমন পেরেজের শেষকৃত্যে অংশ নেয়া তাই প্রমাণ করে। পাকিস্তান শান্তি চায়, তবে ভারতের যে কোনো আগ্রাসন মোকাবেলায় ঐক্যবদ্ধ রয়েছে দেশের জনগণ। মন্ত্রিসভার বৈঠকে এমন হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। বৈঠক শেষে লিখিত বার্তায় বলা হয়, পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতা আর জনগণের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেবে সরকার। দেশটির পার্লামেন্ট ভাষণে রাজ্য আর সীমান্ত বিষয়ক মন্ত্রী কাদির বেলোচ ভারতকে তাদের বিবৃতি আর কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক হওয়ার হুঁশিয়ারি দেন। এদিকে ভারতের পাঞ্জাবে পাকিস্তান সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রাম খালি করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া আন্তর্জাতিক সীমান্ত থেকে 10 কিলোমিটার পর্যন্ত সব স্থাপনা খালি করে বন্ধ করার নির্দেশ দিয়েছে পুলিশ। কলকাতার পার্ক স্ট্রিটে গণধর্ষণের ঘটনায় মূল আসামি কাদের খানকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিল্লির গাজিয়াবাদ থেকে এক সহযোগী সহ তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে আজ তাকে কলকাতা আনা হয়েছে। 2012 সালে ওই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন কাদের খান। এর মধ্যে বাংলাদেশ আর নেপালেও তিনি লুকিয়েছিলেন বলে জানায় কর্তৃপক্ষ। ওই ঘটনায় নির্যাতিতা সুজেট জর্দান বিচার চলাকালীন 2015 সালের 13 মার্চ মারা যান। শেষ করব নিউজ 24। তার আগে শিরোনামগুলো আরেকবার। কানাডা ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা। পারমাণবিক শক্তি ব্যবহারে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাংলাদেশের পাশে থাকবে আন্তর্জাতিক পরমাণু সংস্থা, চ্যানেল 24-কে জানালেন মহাপরিচালক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গ ইউনিটের এক সেটে একটি প্রশ্ন কম ছাপা নিয়ে বিভ্রাট, নম্বর দিয়ে দেওয়ার সিদ্ধান্ত। কাল বাংলাদেশ আফগানিস্তান অঘোষিত ফাইনাল, ইতিবাচক খেলে ফল চান মাশরাফি। রাতে ঢাকায় আসছে ইংল্যান্ড। এই ছিল নিউজ 24। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।